এখন আসো, উচ্চ চাপ ব্যারোরিসেপ্টর এবং নিম্ন চাপ ব্যারোরিসেপ্টর, ঠিক আছে না? এখন এটা কই থাকে উচ্চ চাপ ব্যারোরিসেপ্টর গুলা, বলো তো? উচ্চ চাপ ব্যারোরিসেপ্টর কই কই থাকে, বলতে পারবা? আমরা ক্যারোটিড এবং অ্যাওর্টিক, এরা হইলো তোমার, এই ক্যারোটিড ব্যারোরিসেপ্টর এবং অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর এরা হচ্ছে তোমার উচ্চ চাপ ব্যারোরিসেপ্টর। এখন ক্যারোটিড এবং অ্যাওর্টিক কই থাকে জানো? আমাদের কাঁধের দিকে থাকে এই রিসেপ্টর গুলো। তো এখন বলো, ক্যারোটিড এবং অ্যাওর্টিক থেকে সংকেত কোথায় যায়? ক্যারোটিড থেকে কই যায়, অ্যাওর্টিক থেকে কই যায়, বলো তো? ক্যারোটিড থেকে গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ুতে আর অ্যাওর্টিক থেকে ভেগাস স্নায়ুতে। এখান থেকে যায় গ্লসোফারেঞ্জিয়াল, আর অ্যাওর্টিক থেকে যায় ভ্যাগাসে। এখন ভেগাস। সংকেতটা দুইজন মিলে কোথায় নিয়ে যায় বলো তো? মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটা। এখন মেডুলা অবলাঙ্গাটা চলে গেল। তাহলে এখন তোমরা জানো যে গ্লসোফারেঞ্জিয়াল স্নায়ু এবং ভ্যাগাস স্নায়ু, এদের কাজ কি মনে রাখবা? এখান থেকে বলে দিই আমি। গ্লসোফারেঞ্জিয়াল স্নায়ু কই কই থাকে? এটা মূলত আমাদের জিহ্বা, জিহ্বার এখানে স্বাদ গ্রহণে, স্বাদ গ্রহণে সংকেত দেয়, স্বাদ গ্রহণের সংকেত দেয়। এবং তোমার কি করে, আমাদের যে গলবিলটা আছে না, গলবিল, যেটাকে আমরা কি বলি, ফ্যারিংস বলি, যেটাকে আমরা বলি ফ্যারিংস, এই ফ্যারিংসের, ফ্যারিংসের বিচলনে সহায়তা করে কে? তোমার গ্লসোফারেঞ্জিয়াল। তাহলে গ্লসোফারেঞ্জিয়াল কি কি করলো বলো তো? স্বাদ গ্রহণ করলো এবং গলবিলের বিচলনে সহায়তা করলো। মনে রাখবা, স্বাদ গ্রহণে আরেকটা স্নায়ু কাজ করে, তার নাম ফেসিয়াল স্নায়ু। তার নাম কি? ফেসিয়াল স্নায়ু, যেটাকে বলা হয় 7 নাম্বার স্নায়ু। মনে রাখবা, গ্লসোফেরিঞ্জিয়াল, গ্লসোফেরেঞ্জিয়াল, ভ্যাগাস এবং ফেসিয়াল, এই তিনটা স্নায়ু হচ্ছে মিক্সড স্নায়ু। কি বলি আমরা? মিক্সড। মিক্সড মানে কি? এদের মধ্যে সেন্সরিও আছে, আবার মোটরও আছে, তাই না? অর্থাৎ চেষ্টিও আছে এবং সংবিধিও আছে। এবং আরেকটা জিনিস আছে, বলো তো সেটা কি? প্যারাসিম্পেথেটিক অ্যাকশন আছে। কি আছে? প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন। তাহলে বলো তো, প্যারাসিম্পেথেটিক অ্যাকশন আছে, তারপরে এদেরকে মিক্সড স্নায়ু বলা হয়। এদের কাজ কি আমরা অলরেডি জেনে ফেললাম। এখন আসো ভ্যাগাস। ভ্যাগাসকে বলা হয় ক্ষুধার্ত স্নায়ু। কি বলা হয়? ক্ষুধার্ত স্নায়ু বা সবচেয়ে বিস্তৃত স্নায়ু। অর্থাৎ শরীরের মধ্যে সবচেয়ে বেশি জায়গায় কোন স্নায়ুটা আছে, কোন করটিক স্নায়ুটা আছে? ভ্যাগাস স্নায়ু। কোথায় কোথায় আছে বলো? স্বরযন্ত্র, যেটাকে আমরা বলি ল্যারিংস, তারপর আছে পাকস্থলী, ফুসফুস, লিভার মানে যকৃত, তারপরে ক্ষুদ্রান্ত্র, মানে অনেক জায়গায় এই স্নায়ুটা আমরা পাবো। এই স্নায়ুটা কি কি সংকেত বহন করে বলো তো? প্যারাসিম্পিথেটিক এবং মিক্সড, মিক্সড এবং প্যারাসিম্পিথেটিক। গ্লসোফেরিঞ্জিয়ালও মিক্সড, প্যারাসিম্পিথেটিক। ফেসিয়াল স্নায়ু মিক্সড, প্যারাসিম্পিথেটিক। ভুল ভুল যাবে? ভুল যাবে না। আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় স্নায়ু কোনটা, বলবা? কোনটা বলবা বলো তো? সবচেয়ে বড় স্নায়ু কোনটা বলো? সবচেয়ে বড় করোটিক স্নায়ু কোনটা? এ, বলতে পারো না? 5 নাম্বার স্নায়ুর নাম কি? ট্রাইজেমিনাল। সবচেয়ে বড় স্নায়ু কোনটা বলছি বলো তো? ট্রাইজেমিনাল। আর সবচেয়ে ছোট স্নায়ু কোনটা? সবচেয়ে ছোট কোনটা? এই বলে না কেন, লেখো লেখো। সবচেয়ে বড় ট্রাইজেমিনাল। সবচেয়ে বিস্তৃত হচ্ছে ভ্যাগাস। ভ্যাগাস কিন্তু সবচেয়ে বেশি জায়গায় থাকে, সে বিস্তৃত বাট বড় না। সবচেয়ে বড় হচ্ছে ট্রাইজেমিনাল। আর সবচেয়ে ছোট কোনটা বলো তো? ট্রকোলিয়া।
যেটাকে আমরা বলি প্যাথেটিক স্নায়ু। ট্রকুলিয়াকে বলা হয় প্যাথেটিক স্নায়ু। কি বলি? প্যাথেটিক স্নায়ু। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমাদের সংকেতটা কোথায় গেছে? মেডুলা অবলাঙ্গাটায় গেছে। এখন আমরা একটু এই কাজটা পরে ফেলিতে, মেডুলা অবলাঙ্গাটার কি কি কাজ আছে মনে রাখবা। দেখো, এই মেডুলা অবলাঙ্গাটায় সংকেতটাতে গেছে না, তখন ব্লাড প্রেশার আস্তে আস্তে কমতেছে, কমা শুরু করছে। বুঝছো? কারণ ব্লাড প্রেশার তো বেড়ে গেছিল। এখন ব্লাড প্রেশার যদি তোমার 120-এর উপরে যায়, অর্থাৎ বিশেষভাবে আমরা বলবো যে 140-এর উপরে গেলে, 140-এর উপরে গেলে আমরা বলবো যে এটা উচ্চ রক্তচাপ। আর এই পাশে যদি তোমার 90-এর বেশি যায়, 90-এর বেশি গেলে অথবা 140-এর বেশি গেলে আমরা বলবো এটা উচ্চ রক্তচাপ, তখন ব্লাড প্রেশারটাকে কমাই দিবে এইভাবে। এখন এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের বমন, মূত্রত্যাগ, এই তারপর বিভিন্ন, এখানে কি কি স্নায়ু আছে জানো? 9, 10, 11, 12, এই স্নায়ুগুলো এখানে লাগানো থাকে। বুঝতে পারছো? মিডুলা ওলাঙ্গাটায় 9 নাম্বার স্নায়ুর নাম কি? গ্লসোফেরেঞ্জিয়াল। 10 নাম্বারটা ভ্যাগাস। 11 নাম্বারটা স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইনাল স্পাইনাল অ্যাক্সেসরি। বলো তো, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভের কাজ কি? তার কাজ হচ্ছে কাঁধ, কাঁধ ও মাথা, কাঁধ ও মাথা সঞ্চালন। অর্থাৎ আমরা যে কাঁধ এবং মাথা ঘোরাইতে পারতেছি, নাড়াচাড়া করতে পারতেছি, কেন পারতেছি বলো তো? স্পাইনাল অ্যাক্সেসরি, এইটার কারণে। বুঝতে পারছো? কাঁধ এবং মাথা সঞ্চালন। 12 নাম্বার নার্ভের নাম কি বলতো? হাইপোগ্লোসাল। কি বলি এটাকে আমরা? হাইপোগ্লোসাল। গ্লোসাল, গ্লোসাল মানে কি? হাইপোগ্লোসাল মানে কি? জিহ্বা। অর্থাৎ জিহ্বার বিচলন করে। অর্থাৎ জিহ্বার, যে আমরা যে জিহ্বাটাকে নাড়াচাড়া করতে পারতেছি কেন? হাইপোগ্লোসাল নার্ভের কারণে। আর আমরা স্বাদ গ্রহণ করতেছি কিভাবে বলতো? গ্লসোফেরেঞ্জিয়াল এবং ফেসিয়াল স্নায়ুর কারণে। মনে থাকবে? আচ্ছা, তাহলে গ্লসোফেরেঞ্জিয়াল এবং ফেসিয়াল স্নায়ু কি করে? স্বাদ গ্রহণে সহায়তা করে। আর জিহ্বার বিচলন করে কে? হাইপোগ্লোসাল। আর কোনো কথা আছে? সবচেয়ে বড় কোনটা? ট্রাইজেমিনাল। সবচেয়ে ছোট কোনটা? ট্রকোলিয়া। সবচেয়ে বিস্তৃত কোনটা? ভ্যাগাস। আমাদের এই টপিকে আর কোনো সমস্যা আছে? সমস্যা নাই। মেডুলা অবলাঙ্গাটার কাজ কি? রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্তবাহিকা সংকোচন, পেরিস্টালসিস, তারপরে মূত্রত্যাগ, বমন, হ্যাঁ, মল ত্যাগ। তারপরে কোন কোন স্নায়ু এখানে থাকে? 9, 10, 11, 12, এই স্নায়ুগুলো এখানে লাগানো থাকে। পৌষ্টিক নালীর সংকোচন, রক্তবাহিকার সংকোচন কে নিয়ন্ত্রণ করে? মেডুলা অবলাঙ্গাটা। শোষণ কেন্দ্র, শোষণ কেন্দ্র কোথায় আছে? শোষণ কেন্দ্র আছে মেডুলা অবলাঙ্গাটায়। শোষণ কেন্দ্র কোন কেন্দ্র? শোষণ কেন্দ্র। আর রিফ্লেক্স সেন্টার, প্রতিবর্ত কেন্দ্র। শোষণ কেন্দ্র যদি এখানে থাকে, পন্সের মধ্যেও কিন্তু আছে। পন্সের মধ্যে এক্সট্রা ভাবে মনে রাখবা, পন্সের মধ্যে থাকে কি বলতো? রিফ্লেক্স সেন্টার, প্রতিবর্ত কেন্দ্র। কি বলি আমরা? প্রতিবর্ত কেন্দ্র। মনে থাকবে? আচ্ছা, মাথার মধ্যে ঢুকাও জিনিসগুলা, যাতে আর নতুন করে পড়া না লাগে। রিফ্লেক্স সেন্টার কই? পন্সে। শোষণ কেন্দ্র কই? মেডুলা অঙ্গাটায়। তারপরে এই দুটো আমরা বুঝলাম। এখন নিম্নচাপ। নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। আচ্ছা, এটা কই কই থাকে বলো তো? এটা থাকে হচ্ছে বড় বড় সিস্টেমিক শিরা, ডানেট্রিয়াম ও ভেন্ট্রিকলের প্রাচীরে। ভেন্ট্রিকলের প্রাচীরে। ঠিক আছে? এখন এইটা দুই জায়গায় কাজ আছে। একটা রক্ত সংবহন তন্ত্রে, আর একটা আছে হচ্ছে তোমার রেচন তন্ত্রে। আচ্ছা, কিভাবে কাজ করে আমরা একটু বুঝি। দেখো, সংকেতটা কোথায় চলে যায়? সংকেতটা চলে যায় হাইপোথ্যালামাসে। কোথায় যায়? হাইপোথ্যালামাসে। বলতো, হাইপোথ্যালামাসকে কি বলা হয়? হাইপোথ্যালামাসকে বলা হয় জীবতাত্ত্বিক ঘড়ি। কি বলা হয়?
জীবতাত্ত্বিক ঘড়ি। আচ্ছা, তারপরে তাপ কেন্দ্র, তাপ নিয়ন্ত্রণ কেন্দ্র, তাপ নিয়ন্ত্রণ কেন্দ্র, হুদা কেন্দ্র। তাহলে এই হাইপোথ্যালামাস কি করতে পারে? তোমার ব্লাড প্রেশারকে কিভাবে সে নিয়ন্ত্রণ করতে পারে? সে এই যে ভ্যাসোপ্রেসিন, কি হরমোন? ভ্যাসোপ্রেসিন, মানে আমরা বলি যে, যেটাকে বলি এডিএস, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন, এই হরমোনটা কোথায় থাকে বলো তো? এটা থাকে হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। আমরা তখন পড়ছিলাম না, সম্মুখ পিটুইটারি থেকে বের হয় কি কি হরমোন? পাঁচটা ছয়টা হরমোন বলছিলাম না? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন বলছিলাম না? কিন্তু পশ্চাৎটা বলি নাই কেন? এটার জন্য রেখে দিছিলাম। তাহলে এই যে দেখো, এই এডিএস, ভ্যাসোপ্রেসিন, এটাকে বলি এডিএস। আরেকটা কি? আরেকটা হচ্ছে অক্সিটোসিন। এই অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন, এই দুইটা হরমোন কই থেকে বের হয়? পশ্চাৎ পিটুইটারি থেকে বের হয়। এরা পরে সংকেতটা কোথায় নিয়ে যায়? হাইপোথ্যালামাসে। অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অর্থাৎ অ্যান্টি মানে কি? বিপরীত কাজ করতেছে। ডাইউরেটিক, ডাইউরেটিক, তাই না? ডাইউরেটিক করতেছে, ডাইউরেসিস করতেছে। এটার মাধ্যমে সে রক্তচাপকে কি করতেছে? বাড়ায় দিচ্ছে। তাহলে রক্ত সংবহনতন্ত্রে কি ভূমিকা আমরা বুঝলাম? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, অথবা এটার অপর নাম ভ্যাসোপ্রেসিন হরমোন, এটার কাজ। এখন আসো, এটা এটা কোথায়? বৃক্ক থেকে। বৃক্ক থেকে কি হরমোন বের হয় বলো তো? রেনিন হরমোন। কি হরমোন? রেনিন হরমোন বের হয়। এই রেনিন হরমোনটা, এই রেনিন হরমোনটা কি করে? এই রেনিন হরমোনটা কাকে সক্রিয় করে বলো তো? এনজিও টেনসিনোজেন। এই যে দেখো, এই অ্যাঞ্জিওটেনসিনোজেন কই থাকে? থাকে হচ্ছে লিভারে। কই থাকে? যকৃত বা লিভারে থাকে। এই 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 হরমোনটা যকৃত কি করে? সংশ্লেষ করে। এই হরমোনটা সংশ্লেষ করে। এখন এটাকে যখন সক্রিয় করবে তখন কি উৎপন্ন হবে বলো তো? উৎপন্ন হবে অ্যাঞ্জিওটেনসিন। কি উৎপন্ন হবে? অ্যাঞ্জিওটেনসিন। এখন এইটাকে তখন নিয়ে যাবে কোথায়? ফুসফুসে। কোথায় যাবে বলো তো? যাবে ফুসফুসে। যাবে ফুসফুসে। ফুসফুসে কি আছে বলো? ফুসফুসে আছে হচ্ছে ACH। এটা মানে কি? অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। কি আছে? অ্যাঞ্জিওটেনসিন, টেনসিন কনভার্টিং এনজাইম। এই এনজাইমটা কি করে জানো? ও সরি, ই, এখানে এস লিখছি কেন? ই হবে এসি। হ্যাঁ, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই এনজাইমটা তখন কি করে? এই যে অ্যাঞ্জিওটেনসিন ওয়ান কে টু করে, কি করে? এটাকে ওয়ান থেকে টুতে পরিণত করে। তখন ব্লাড প্রেশার আস্তে আস্তে বেড়ে যায়। তাহলে বৃক্ক কিভাবে সহায়তা করে বলো তো? প্রথমে সে বৃক্ক থেকে বের হয় রেনিন হরমোন। সেই রেনিন হরমোনটা যকৃতে সংশ্লেষ করা অ্যানজিওটেনসিনোজেন হরমোনটাকে সক্রিয় করে, তৈরি করে অ্যানজিওটেনসিন। পরে ফুসফুসে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে তৈরি করে কি? অ্যানজিওটেনসিন ওয়ান থেকে অ্যানজিওটেনসিন টু। এখন ফুসফুসের একটা কাজ আছে, তাই না? ফুসফুসের তোমাদের একটা কাজ আছে না? সেখানে বলা আছে কি? যে হ্যাঁ, তোমার সেরোটোনিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষ করে, বলা আছে না? তারপরে অ্যানজিওটেনসিন ওয়ান থেকে অ্যানজিওটেনসিন টু বানায়, বলা আছে না? বলা আছে। তাহলে এই যে সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং এই যে অ্যানজিওটেনসিন ওয়ান থেকে অ্যানজিওটেনসিন টু বানায়, এই কাজটা কিন্তু ফুসফুসের কাজে লেখা আছে। পঞ্চম অধ্যায়ে ফুসফুসের কাজটা বের করো, দেখবা এখানে লেখা আছে। তাহলে তুমি এখান থেকে ফুসফুসের কাজটা মুখস্থ করো তো। বা যে পাঁচটা ছয়টা কাজ আছে সেটা পড়ে ফেলো। তারপরে দেখো তোমাদের
তারপর আরেকটা হরমোনের কাজ আমার মনে পড়ে গেল, তার নাম কি? তার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন হরমোন। কি হরমোন? এরিথ্রোপয়েটিন। এটার কাজ কি সবাই আমরা জানি। এটা হলো আরবিসি তৈরিতে সহায়তা করে। আরবিসি তৈরিতে সহায়তা করে, তাই না? এরিথ্রোপয়েটিন হরমোন। এরিথ্রোপয়েটিন হরমোন সংশ্লেষ হয় কোথায় সবচেয়ে বেশি বলো তো? অস্থিতে, অস্থিমজ্জায়, এইসব জায়গায় সংশ্লেষ হয় বেশি। এবং এটা কিন্তু বের হয় কই থেকে? বৃক্ক থেকে। বৃক্ক থেকে কিন্তু তোমার, বৃক্ক থেকে কিন্তু এই হরমোনটা বের হয় এবং বৃক্ক থেকে নিঃসৃত হয়। এবং সংশ্লেষ হয় কোথায়? সংশ্লেষ হয় তোমার আমাদের অস্থি মজ্জায়, অস্থিতে। ঠিক আছে? কোন কোন অস্থিতে? যেখানে অস্থি মজ্জা আছে। অস্থি মজ্জা কই কই আছে? অস্থি মজ্জা আছে হচ্ছে হিউমেরাস, ফিমার, বড় বড় যেই, তারপর হচ্ছে আমাদের স্টারনাম, স্টারনাম, তারপরে তোমার কি আমাদের যে কোষেরুকা যেগুলা ভাটিব্রা, সেগুলাতে আছে। হ্যাঁ, বড় বড় যে অস্থিগুলো আছে, তোমার ফিমার, হিউমেরাস, রেডিয়াস, আলনা, এইসব জায়গায় তোমার কি থাকে? রেড বোন মেরু বা অস্থি মজ্জা থাকে। মনে রাখবা, এই যে স্পঞ্জি অস্থি, স্পঞ্জি অস্থি কোনগুলা বলো তো? স্পঞ্জি অস্থি কিন্তু তোমার একটা হলো ক্লাভিকল। এই ক্লাভিকলে কিন্তু কোনো অস্থিমজ্জা নাই, জানো? এখানে কোনো কি থাকে না, কোনো অস্থিমজ্জা মানে রেড বোন মেরো আরবিসি তৈরি করতে পারে না। এই বোনসটা, এই স্পঞ্জি অস্থিগুলা, এখানে তোমার রেড বোন মেরো থাকে না। এরা আরবিসি তৈরি করতে পারে না। বুঝতে পারছো? কোনো অস্থিমজ্জা নাই। মনে থাকবে। আশা করি হরমোন নিয়ে আর কথা বলা লাগবে না। হরমোন মোটামুটি বইয়ের যা যা আছে আমার মনে পড়তেছে যে সব হরমোন পড়াইছি। পড়াইছি না বলো তো? হুম, পড়াইছি কিনা বলো? হয়েছে? হরমোন কি আরো আছে? কোন হরমোনটা বাদ গেছে একটু মনে করে বলো তো? হুম। আচ্ছা, তাহলে এনজাইম, এনজাইমের কাজ কি? এবং কোন এনজাইম কোন পিএস এ কাজ করে? আচ্ছা, এনজাইম কাকে বলে? এনজাইম প্রোটিন, প্রোটিন ধর্মী। এবং এটাকে আমরা সংজ্ঞায়িত করি কিভাবে? যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেন ঘটিত বর্তুলাকার টারশিয়ারি প্রোটিন। উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেন ঘটিত, নাইট্রোজেন ঘটিত বর্তুলাকার টারশিয়ারি প্রোটিন। তাহলে এটা কি একটা টারশিয়ারি প্রোটিন? প্রোটিনের মধ্যে পড়ছে না? প্রোটিনের স্ট্রাকচার পড়ছে না? চারটা স্ট্রাকচার আছে। একটা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি। তো টারশিয়ারি প্রোটিন হচ্ছে এনজাইম। বুঝতে পারছো? এবং এনজাইমের পিএস কততে কাজ করে সে? 6 থেকে 9-এর মধ্যে কাজ করে। 6 থেকে 9-এর মধ্যে কাজ করে। এবং তাপমাত্রা কত লাগে বলো তো? তাপমাত্রা লাগে হচ্ছে তোমার, তোমার তাপমাত্রা লাগে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে না? তাপমাত্রা যদি 50-এর বেশি হয়, 50-এর বেশি হইলে এনজাইম কি করে? তার কার্যকারিতা হারানো শুরু করে। এখন পুরা বইয়ের মধ্যে কোন কোন এনজাইম আমাকে জানতে হবে। বুঝতে পারছো? 50 না 45? 50 45 একই, 50 কাছাকাছি আর কি। এক জায়গায় আছে 50, এক জায়গায় আছে 45, এরকম। তো এখন আসো, এই এনজাইম,
তো পরিপাক শ্বসনের যে এনজাইমগুলো আছে সেগুলো কি মনে আছে? তার আগে আমরা পড়বো যে এই এনজাইমের ক্লাসিফিকেশনটা আমাদের জানতে হবে, যে কাদেরকে বলা হয় হচ্ছে এই জারণ বিজারণ করে কোন এনজাইম গুলা, বলো। জারণ মানে কি? জারণ ইংলিশ কি বলো? অক্সিডেশন রিডাকশন। অক্সিডেশন। তাহলে এই এনজাইমের নাম কি হবে? অক্সিডো রিডাকটেস। অক্সিডো রিডাকটেস। রিডাকটেস। তাহলে অক্সিডেশন করবে এবং রিডাকশন করবে। তাহলে নামের মধ্যে, নামের মধ্যে তুমি যদি দেখো যে নামের মধ্যে অক্সিডেস আছে, কি আছে নামের মধ্যে? এই কথাটা আছে যে অক্সিডেজ, এবং নামের মধ্যে আছে ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস। এই দুইটা কথা তুমি যদি বুঝতে পারো যে অক্সিডেস আছে বা ডিহাইড্রোজিনেস আছে, তাহলে বুঝবা এটা একটা জারণ বিজারণ, মানে অক্সিডো রিডাকটেস এনজাইম। যেমন আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। এই এনজাইমটা কোথায় আছে বলো তো? ক্রেফ চক্রে আছে। কোথায় আছে? ক্রেফ চক্রে। আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস। এই এনজাইমটাকে বলা হয় অ্যালোস্টেটিক এনজাইম। ক্রেফস চক্রের কি এনজাইম? অ্যালোস্টেটিক এনজাইম। অ্যালোস্টেটিক এনজাইম মানে কি? মানে হচ্ছে ওই বিক্রিয়া, মানে ওই ক্রেফ চক্রটাকে নিয়ন্ত্রণ করে প্রধান নিয়ন্ত্রক এনজাইমের নাম কি? অ্যালোস্টেরিক এনজাইম। আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। মনে থাকবে? আচ্ছা। এরপরে তোমার আরেকটা এনজাইমের নাম কি? লাইগেস এবং লাইগেস। লাইগেস এবং লাইগেস। লাইগেস আর লাইগেস। লাইগেস মানে কি? লাইগেস মানে লাগানো, জোড়া লাগানো। ঠিক আছে, জোড়া লাগানো। আর লাইয়েজ মানে হচ্ছে কি? ভেঙে ফেলা। কি করা? ভেঙে ফেলা। তাহলে এটা হলো লাইয়েজ এনজাইম এবং লাইগেজ এনজাইম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আমরা গ্লাইকোলাইসিস পড়ছি না? রিভিশন দিয়ে দিই একটু জাস্ট। গ্লাইকোলাইসিসের প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে গ্লুকোজ, গ্লুকোজ কি করে? গ্লুকোজ থেকে হয় গ্লুকোজ সিক্স ফসফেট। গ্লুকোজ থেকে কি হয়? গ্লুকোজ সিক্স ফসফেট। এখানে একটা এনজাইম কাজ করে, তার নাম কি কে বলবো বাবা? হেক্সোকাইনেস। কি? হেক্সোকাইনেস। এই এনজাইমটা এখানে কাজ করে। এই এনজাইমটা কি করে? ফসফেট যুক্ত করতেছে না? সিক্স ফসফেট হয়েছে না বলো তো? এখানে কি যুক্ত করছে? ফসফেট যুক্ত করছে। এই জন্য এই হেক্সোকাইনেসকে বলা হয় ফসফোরাইলেজ এনজাইম। কি এনজাইম? ফসফোরাইলেজ এনজাইম। তাহলে এখানে বলো তো এনজাইমটার নাম কি? হেক্সোকাইনেস। নাম কি? ফসফোরাইলেজ এনজাইম। দুই নাম্বার ধাপে কি হয় বলো তো? গ্লুকোজ, গ্লুকোজ সিক্স ফসফেট। এখান থেকে কি হয়? এখান থেকে হয় তোমার ফ্রুক্টোজ সিক্স ফসফেট। এখানে কি হয়েছে বলো? আণবিক সংকেত একই আছে, বাট গাঠনিক সংকেতটা ভিন্ন হয়ে গেছে না? কারণ গ্লুকোজের মধ্যে আছে অ্যালডোস, মানে অ্যালডিহাইড মূলক, আর ফ্রুক্টোজের মধ্যে আছে কিটোন মূলক। তাহলে এখানে কি হয়ে গেছে? তোমার কার্যকরী মূলকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এইটার এনজাইমের নাম কি? এটার নাম হলো ফসফোগ্লুকো আইসোমারেজ। এখানে এনজাইমটার নাম কি? ফসফোগ্লুকো আইসোমারেজ। এইখানে কি হয়েছে বলো তো? এই এনজাইমটা তাহলে আমি কি পড়লাম? আইসোমার এনজাইম। এনজাইমের নাম হলো আইসোমারেজ এনজাইম। আইসোমারেজ এনজাইমের কাজ কি? আণবিক সংকেতকে একই রাখা বা গাঠনিক সংকেতটাকে ভিন্ন করা। এটা হলো আইসোমারেজ এনজাইম। তাহলে আমরা দুইটা পড়লাম না? হেক্সোকাইনেস হচ্ছে ফসফোরাইলেজ, এবং আইসোমারেজ এনজাইম কোনটা? এই যে এইটা, ফসফোগ্লুকো আইসোমারেজ। এরপরে 3 নাম্বার ধাপে কি হয় তোমরা সবাই জানো। 3 নাম্বার ধাপটা লিখলাম না?
ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি হয়, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। তারপরে 4 নাম্বার ধাপে এই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট এটা ভেঙে যায় না বলো? এটা ভেঙে কি তৈরি করে বলো তো? এটা ভেঙে তৈরি করে হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। দেখো, এই দেখো যে এটা 6 কার্বন, এটা ভেঙে কি তৈরি করতেছে? এটা ভেঙে তৈরি করতেছে হচ্ছে তোমার 3 কার্বন এবং 3 কার্বন, এটাকে বলা হয় গ্লিসারলডিহাইড, গ্লিসারালডিহাইড 3 ফসফেট। আর এটাকে বলা হয় ডাইহাইড্রোক্সি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, তাই না? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তাহলে 6 কার্বন ভেঙে 3 কার্বন 3 কার্বন হয়ে গেছে না? এইখানে যে এনজাইমটা কাজ করে তার নাম কি? অ্যালডোলেজ। কোন এনজাইম কাজ করে? অ্যালডোলেজ। এটাকে বলা হয় লাইয়েজ এনজাইম। তাহলে যারা ভাঙার কাজ করে তাদেরকে বলা হয় লাইয়েজ এনজাইম, আর যারা গড়ার কাজ করে যাকে বলা হয় লাইগেজ এনজাইম। এটা কোথায় দেখছিলা? ওই যে ডিএনএ এর ওকাজাকি খণ্ডকে যে লাগায় তার নাম হলো লাইগেজ এনজাইম। কি এনজাইম? লাইগেজ। তারপরে এই যে লাইগেজ এনজাইমের আরেকটা উদাহরণ দাও তো। হেলিকেজ এনজাইম। কি এনজাইম? হেলিকেজ। হেলিকেজ এনজাইম কি করে বলো তো? ডিএনএ এর প্যাচকে খুলে দেয় না? ডিএনএ এর প্যাচটাকে কে খুলে দেয়? হেলিকেজ এনজাইম। তাহলে অ্যালডোলেজ, হেলিকেজ, এরা হচ্ছে লাইগেজ এনজাইম। তাহলে অ্যালডোলেজ, হেলিকেজ এরা হচ্ছে লাইগেজ এনজাইম। আর ডিএনএ লাইগেজটাকে বলা হয় লাইগেজ এনজাইম। এখন আসো, এটাতে বুঝতে কারো সমস্যা কি আছে? হ্যাঁ, আচ্ছা, এরপরে তোমার ট্রান্সফারেজ এনজাইম। কি এনজাইম? ট্রান্সফারেজ এনজাইম। ওর ওর কাজ কি জানো? ট্রান্সফার করা। কি করা? ট্রান্সফার করা। কি ট্রান্সফার করা? কার্যকরীমূলক। ও, আরেকটা তোমাকে বলে দেই যে তোমরা যে লাইগেজ এনজাইম চিনবা কেমনে জানো? লাইগেজ এনজাইমের মধ্যে এই কথাটা আছে, সিনথেটেস। সিনথেটেস, এই কথাটা আছে। হ্যাঁ, এই কথাটা দেখে বুঝবা যে এইটা লাইগেজ এনজাইম। ঠিক আছে? সিনথেটেস মানে কি বলো তো? সংশ্লেষ করবে, মানে জোড়া লাগাবে। আর ট্রান্সফারেজের কথার মধ্যে কি থাকবে? ট্রান্সফার কথা থাকবে, বুঝছো? তো এটা হলো ট্রান্সফারেজ এনজাইম, ট্রান্সফার করবে আর কি কার্যকরী মূলকটাকে। এরপরে হলো কার্বক্সিলেজ এনজাইম। কি এনজাইম? কার্বক্সিলেজ এনজাইম। সে কি করে বলো তো? সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে। কি যুক্ত করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে, তার নাম হলো কার্বক্সিলেজ এনজাইম। এটা কোথায় পাবা জানো? এটা পাবা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ, এই অধ্যায়টা বাইর করো। এখানে দেখবা যে C3 চক্রটা আছে না? C3 চক্রের মধ্যে দেখবা এই কার্বক্সিলেজ এনজাইম অনেকগুলো আছে। এই এই C3 চক্রের মধ্যে তুমি এই রিডাক্টেজ এনজাইম, তারপরে ডিহাইড্রোজেনেজ এনজাইম, এই এনজাইম গুলো পাবা। কার্বক্সিলেজ, ডিহাইড্রোজেনেজ, রিডাক্টেজ, এই অক্সিডেজ, এই এনজাইম গুলো এখানে তুমি পাবা। তাহলে C3 চক্রটা পড়বা এই এনজাইম গুলো বুঝতে হইলে। তাহলে আমরা এইগুলা পড়লাম। এখন আসো আরেকটা, লাস্টের কাজ কি? লাস্টেরটা হচ্ছে তোমার আরেকটা প্রকারভেদ আছে, তাকে বলা হয় এই, কি বলে, মনে পড়তেছে না। আরেকটা প্রকার কি আছে বলো তো? ওই যে খাদ্য যে ভেঙে দেয়, ট্রিপসিন এনজাইম, অ্যামাইলেজ এনজাইম, এরা কি করে? এদেরকে কি বলা হয়? হাইড্রোলাইটিক এনজাইম। বলতে পারো না? বলো। হাইড্রোলাইটিক এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম। এই হাইড্রোলাইটিক এনজাইম কারা? এটা হচ্ছে এই যে পরিপাক শ্বসনের যে এনজাইম গুলো পড়ছি না, ওরা কি করে? খাদ্যকে ভেঙে দেয় না? খাদ্যকে ভেঙে দেয়। যেমন অ্যামাইলোলাইটিক এনজাইম কারা? অ্যামাইলেজ মানে শর্করা পরিপাক করে।
অ্যামাইলেজ, ল্যাকটেজ, সুক্রেজ, গ্যালাক্টেজ, এরা সবাই কিন্তু হাইড্রোলাইটিক এনজাইম। তারপরে তারপর প্রোটিওলাইটিক এনজাইম কারা? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামাইনোপেপটাইডেস, ডি ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ইলাস্টেজ, লেসিথিনেস, সবাই হচ্ছে তোমার কি ইলাস্টেজ এবং হচ্ছে কোলাজিনেস, এরা সবাই হচ্ছে তোমার কি হাইড্রোলাইটিক এনজাইম। তারপরে লাইপোলাইটিক এনজাইম কারা বলো তো? লিপিড পরিপাক করে, লাইপেস, ফসফোলাইপেস, কোলেস্টেরল এস্টারেস, লেসিথিনেস, এরা সবাই কি হলো হাইড্রোলাইটিক এনজাইম। তাহলে মেইনলি তোমরা মনে রাখবা, পরিপাক শোষণে যত এনজাইম পড়ছো সবাই হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। মনে থাকবো। এখন এদের কিন্তু আরেকটা জিনিস জানতে হবে, যে এই এই কোফ্যাক্টর কারা এবং কো এনজাইম কারা? কো এনজাইম মানে হচ্ছে এনজাইমের কার্যকারিতা বাড়াবে, এনজাইমের সাথে সাহায্য করবে। যেমন এগুলা মূলত মনে রাখবা, ভিটামিন কমপ্লেক্স আছে না, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্সকে বলা হয় কোএনজাইম। অর্থাৎ ভিটামিন বি 1 এর নাম কি? থায়ামিন। ভিটামিন বি 2 রিবোফ্লাভিন। তারপরে ভিটামিন বি 3, বি5, বি6, বি7, বি9, বি12 আমরা লিখে দিচ্ছিলাম না? এদের মধ্যে এই এনএডিপি, এটিপি, এফএডি, এরা সবাই হচ্ছে তোমার কোএনজাইম, এবং এরা কিন্তু এক একটা ভিটামিন বি কমপ্লেক্স। যেমন এনএডিপিটা হচ্ছে বি5, এফএডিটা হচ্ছে বি6। বুঝতে পারছো? এইভাবে করে যারা কোএনজাইম তারা ভিটামিন বি কমপ্লেক্স হয়। কি হয়? ভিটামিন বি কমপ্লেক্স হয়। আর কোফ্যাক্টর কারা? কোফ্যাক্টরটা হচ্ছে তোমার ধাতুর আয়ন, ধাতুর আয়ন, যেমন Fe2+, Mg2+, Mn2+, এরা হলো তোমার ধাতুর আয়ন কোফ্যাক্টর। আরেকটা কি জানবা? অ্যালোস্টেটিক এনজাইম, অ্যালোস্টেটিক এনজাইম, এরা কি, এদেরকে কি বলে? এরা হচ্ছে তোমার একটা বিক্রিয়ার একটা পুরা বিক্রিয়ার প্রধান নিয়ন্ত্রক এনজাইম, অর্থাৎ পুরা বিক্রিয়াটাকে সে নিয়ন্ত্রণ করতেছে। উদাহরণ দিতে পারবা? যেমন গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসের মধ্যে প্রধান নিয়ন্ত্রক এনজাইমের নাম কি? ফসফো, ফসফ্রুক্টোকাইনেজ। হ্যাঁ, ফসফোফ্রুক্টোকাইনেজ। তারপরে ক্রেফ চক্রে কি আছে? আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। এই দুইটা অ্যালোস্টেটিক এনজাইমের নাম অবশ্যই অবশ্যই মনে রাখবা। তাহলে বলো, আছে কতগুলো অবজেক্টিভ পড়াইলাম। তারপরে এনজাইমের যে তোমার ইয়াগুলো আছে, পিএইচ গুলো আছে, যেমন কোন এনজাইম কোন পিএইচ এ কাজ করে। যেমন ট্রিপসিন কাজ করে কোথায়? 8 পিএইচ এ, পিএইচ 8 হলে সে কাজ করতে পারে ভালো। তারপরে 2-এ কাজ করে হলো পেপসিন এনজাইম। তারপরে ইউরিয়েজ, ইউরিয়েজ এনজাইম কোথায় কাজ করে? পেপসিন কততে কাজ করে? 2-এ না 1.5-এ? পেপসিন 2-এ। 2-এ। আর ইউরিয়েজ 5-এ না 5.0-তে? 5-এ ইউরোবাইলের সাথে 7.5-এ। ইউরোবাইলের সাথে। আর 4.5 কিসে? হুম। হ্যাঁ, 4.5 একটা আছে। তাহলে এই যে পিএইচ গুলো মনে রাখতে হবে। তাহলে দেখো আজকে কি কি পড়াইলাম, তুমি দরকার হলে আবার রেকর্ডেড দেখবা, রেকর্ডেড কানে শুনবা, শুনলেও লাভ, পড়ার চেয়ে শুনলেও লাভ। কেউ তোমাকে বললে ওইটা তোমার লাভ বেশি নিজে পড়ার চেয়ে। এটা মেডিকেলে আসলে বুঝতে পারবা আরো। পড়ার চেয়ে কারো কাছে শুনলে এটা বেশি লাভ। তুমি যে এতদিন যে ক্লাস নিছি, আজকে দিয়ে প্রায় 16টা ক্লাস দিতেছে, 15-16টা, সবগুলো ক্লাস তো রেকর্ডেড তোমার দেওয়াই আছে গ্রুপের মধ্যে। তুমি দরকার হলে প্রতিদিন 2টা করে ভিডিও জাস্ট শুনবা, কি বলছি, শুনবা আর দেখবা, তোমার লাভ হবে। এবং তুমি ওই কোশ্চেনটা অ্যান্সার করতে হবে তোমাকে। 2টা ভিডিও তুমি স্পিড বাড়ায়া শুনবা, শুধু কি কি বলছি, পড়া লাগবে না, ওই 2 ঘন্টা পড়তে হবে না, শুধু শুনবা। এই যে পেপার ফাইনাল দিবা, সাবজেক্ট ফাইনাল দিবা, কেমিস্ট্রি, কেমিস্ট্রি যতগুলো ভিডিও আছে তুমি শুধু রেকর্ডেড শুনবা, তোমার পড়া লাগবে না। তুমি 6 ঘন্টা শুধু ভিডিও শুনো, কি বলছি ওগুলো আবার শোনো, যেগুলো বলি নাই সেগুলো তুমি পড়বা, যে টপিক গুলো বলি নাই ওটা পড়বা। বুঝছো?
কারণ এগুলোই তোমার আসবে আশা করি। তাহলে আমাদের এনজাইম হরমোন সম্পর্কে বইয়ে যা যা ছিল আমাদের সব সলভ হয়ে গেছে না আজকে। তারপরে আমরা এইভাবে ধাপে ধাপে, ভাই বৃক্কের মধ্যে যা আছে, বৃক্কে থেকে এত আসবে না তো বৃক্কের হরমোন গুলা ওই যে মুখস্থ করানো লাগতো না? অ্যালডোস্টেরন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। তারপরে তোমার এই আর কি কি হরমোন আছে তোমার, অ্যান্টিডাইরেটিক, অ্যালডোস্টেরন। এই দুইটার কাজ পড়তে হবে। আর কি পড়বা, বৃক্কের যে আয়ন গুলো আছে না, সোডিয়াম, পটাশিয়াম, এবং বৃক্কের যে অংশগুলো আছে না, নেফ্রন, নেফ্রনের কাজটা পড়বা, নেফ্রনের অংশগুলা পড়বা, অংশের কাজগুলা পড়বা। ঠিক আছে। তারপরে কোন কোন আয়ন কোথায় শোষিত হয় এটা পড়বা। আমি কি কি বলছি বলো, বৃক্ক থেকে কি কি পড়তে বলছি? হরমোনের কাজ, বৃক্কের কাজ প্রথমে পড়বা হচ্ছে বৃক্কের কাজ, বৃক্কের কাজ পড়বা। 2 নম্বরে পড়বা হচ্ছে হরমোনের কাজগুলা, বৃক্কের যে হরমোনের কাজগুলো আছে সেইটা পড়বা। তারপরে এখানে মূলত আছে এরিথ্রোপয়েটিন হরমোন, তারপর অ্যালডোস্টেরন, এডিএস হরমোন। এই হরমোনগুলো এখানে কাজ করে। ঠিক আছে। 3 নম্বরে আছে হচ্ছে তোমার নেফ্রন, নেফ্রনের অংশ, এদের কাজ, অংশ ও কাজ। 4 নম্বর হচ্ছে কোথায়, কোন অংশে, কোথায় কোন অংশে কি আয়ন শোষিত হয়। এই 4টা জিনিস শুধু পড়বা। এটি স্ক্রিনশট দিয়ে রাখো, এই 4টা জিনিস পড়বা শুধু, আর কিচ্ছু পড়তে হবে না। এরপরে দিন আমরা, কালকে বা কালকের পরের দিন আমরা এই আরো ডিটেলসে আমরা তোমার প্রতিটা অধ্যায়ের মেইন মেইন জিনিসগুলা, টপিকগুলো আমরা বায়োলজি থেকে পড়বো। ঠিক আছে। এরপরে আমরা চেষ্টা করব যে কাজ পড়ার, কোনটার কি কাজ, মানে এই রাইবোজোমের কাজ কি, এটার কাজ কি, ওটার কাজ কি, এরকম কাজ ওয়াইজ পড়ার চেষ্টা করব। যেমন আজকে আমরা এনজাইম এবং হরমোনের ডিটেলস একদম যা যা আছে বইয়ে সব পড়ছি, তাই না? তো আশা করি বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো। যতটুকু বোঝানোর ক্ষমতা আছে আমি বুঝাইছি, বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম। ঠিক আছে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, যাও পড়াশোনা করো।